Hello everyone, welcome to my YouTube channel Electronics Made Easy with Shomabu. Hope all are doing well. আজ আমরা শুরু করছি সেমিকন্ডাক্টরস ইন নন ইকুইলিব্রিয়াম। সেমিকন্ডাক্টরস ইন নন ইকুইলিব্রিয়াম কে আমি দুটো পার্টে ভাগ করেছি। তার ফার্স্ট পার্ট আজকে আমরা শুরু করব। আমরা এর আগে দেখেছিলাম যে ইকুইলিব্রিয়াম কন্ডিশনে সেমিকন্ডাক্টরের কি রকম ক্যারেক্টারিস্টিক্স গুলো পাওয়া যায় ইন্ট্রিনসিক এবং এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে। আজ আমরা নন ইকুইলিব্রিয়াম কন্ডিশনে সেমিকন্ডাক্টরে কি কি প্যারামিটার চেঞ্জ হয় এবং নন ইকুইলিব্রিয়াম কন্ডিশন কিভাবে জেনারেট করা হয় সেগুলো নিয়ে আলোচনা করব। আজ আমরা যে টপিক গুলো নিয়ে আলোচনা করব তার আউটলাইন দেওয়া রইল এইখানে। সেমিকন্ডাক্টরস ইন নন ইকুইলিব্রিয়াম, কেরিয়ার জেনারেশন এন্ড রিকম্বিনেশন, এক্সেস কেরিয়ার জেনারেশন এন্ড এক্সেস কেরিয়ার রিকম্বিনেশন, কেরিয়ার ইনজেকশন, এক্সেস মাইনরিটি কেরিয়ার লাইফ টাইম এবং তার ক্যালকুলেশন, কনসেপ্ট অফ কন্টিনিউইটি ইকুয়েশন, অ্যাম্বাইপোলার ট্রান্সপোর্ট এবং সবশেষে ডাইইলেকট্রিক রিল্যাক্সেশন টাইম কনস্ট্যান্ট। প্রথম আমরা শুরু করছি সেমিকন্ডাক্টরস ইন নন ইকুইলিব্রিয়াম। নন ইকুইলিব্রিয়াম কন্ডিশন কিভাবে অ্যাচিভ হয়। আমরা এর আগে যখন সেমিকন্ডাক্টরস ইন ইকুইলিব্রিয়াম কন্ডিশনের ফিচার গুলো আলোচনা করেছিলাম তখন আমরা বলেছিলাম কি যে এক্সটার্নাল ফোর্স যখন অ্যাপ্লাই করা হয় সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে তখনই তার ইকুইলিব্রিয়াম কন্ডিশন নষ্ট হয়। থার্মাল যে ইকুইলিব্রিয়াম কন্ডিশনে সেটা থাকছে সেই থার্মাল ইকুইলিব্রিয়াম কন্ডিশনটা নষ্ট হয়ে যাচ্ছে এবং তার ফলে সেমিকন্ডাক্টরে কিছু ফিচার চেঞ্জ হয়। সেই এক্সটার্নাল ফোর্স গুলো কি কি? ইলেকট্রিক ফিল্ড হতে পারে, ম্যাগনেটিক ফিল্ড হতে পারে, টেম্পারেচার গ্রেডিয়েন্ট হতে পারে অথবা ফোটন এনার্জি হতে পারে। এর মধ্যে যে কোনো একটা এক্সটার্নাল ফোর্স সেমিকন্ডাক্টরের উপর অ্যাপ্লাই করলে সেমিকন্ডাক্টরের যে থার্মাল ইকুইলিব্রিয়াম কন্ডিশনটা সেটা নষ্ট হয় এবং সেটা নষ্ট হওয়ার ফলে কেরিয়ারের মুভমেন্ট পাওয়া যায় এবং কেরিয়ারের জেনারেশন, রিকম্বিনেশন এটসেট্রা এটসেট্রা ডিফারেন্ট টাইপস অফ ক্যারেক্টারিস্টিক্স পাওয়া যায়। এবার আসছি আমরা কেরিয়ারের জেনারেশন এবং রিকম্বিনেশনের ক্ষেত্রে। জেনারেশন কি? জেনারেশন হচ্ছে যে প্রসেসের মাধ্যমে ইলেকট্রন এবং হোল জেনারেট হয় সেমিকন্ডাক্টরের মধ্যে। সেটা বাইরে থেকে এক্সটার্নাল এনি ফোর্স অ্যাপ্লাই করা যেতে পারে, সেগুলো হচ্ছে ইলেকট্রিক্যাল এনার্জি বা ম্যাগনেটিক এনার্জি বা ফোটন এনার্জি এটসেট্রা। সেগুলোর মাধ্যমে এখানে কেরিয়ারের জেনারেশন হয়। কেরিয়ার মানে ইলেকট্রন এবং হোল। আর রিকম্বিনেশন হচ্ছে যে এই যে কেরিয়ার গুলো রয়েছে সেমিকন্ডাক্টরের মধ্যে সেই কেরিয়ার গুলো যখন একে অপরের সঙ্গে রিকম্বাইন হয় তখন সেটাকে বলছি আমরা রিকম্বিনেশন প্রসেস। এবার যদি ইলেকট্রন এবং হোলের জেনারেশন রেটকে আমরা জিএন নট এবং জিপি নট দিয়ে আইডেন্টিফাই করি আর সিমিলারলি যদি আমরা ইলেকট্রন এবং হোলের রিকম্বিনেশন রেটকে আরএন নট এবং আরপি নট দিয়ে আইডেন্টিফাই করি তাহলে দেখা যাচ্ছে যখন থার্মাল ইকুইলিব্রিয়াম কন্ডিশনে থাকছে তখন জেনারেশন রেট এবং রিকম্বিনেশন রেট ইলেকট্রন এবং হোল দুটোর ক্ষেত্রেই সমান হচ্ছে। তার মানে যতগুলো ইলেকট্রনের যা জেনারেশন হবে ততগুলোই হোল জেনারেশন হবে এবং তাদের রিকম্বিনেশনটাও একই হবে। তার ফলে এই জেনারেশন এবং রিকম্বিনেশনের একটা কনজারভেশন থাকে, যার ফলে ইলেকট্রন এবং হোল কোনো এক্সেস জেনারেশন বা রিকম্বিনেশন হয় না। যত সংখ্যক ইলেকট্রন জেনারেট হবে তত সংখ্যক হোলই জেনারেট হবে এবং তারপরে যখন তারা রিকম্বাইনও হবে তখনও সেই সংখ্যাটা কিন্তু সমান থাকবে। তার ফলে কি পাওয়া যাচ্ছে যে জিএন নট ইকুয়ালস টু আরএন নট হতে হবে এবং জিপি নট ইজ ইকুয়াল টু আরপি নট হতে হবে। আর তাছাড়া ইলেকট্রন এবং হোল যেহেতু পরস্পরের কমপ্লিমেন্ট বা পরিপূরক তার ফলে যখন একটা ইলেকট্রন তৈরি হয় তখন একটা হোলকে জেনারেট হতেই হবে। সুতরাং হোল এবং ইলেকট্রনের জেনারেশন রেট এবং রিকম্বিনেশন রেট অলওয়েজ ইকুয়াল হয়। জেনারেশন রেট অলওয়েজ ইকুয়াল, রিকম্বিনেশন রেট অলওয়েজ ইকুয়াল। কিন্তু যখন ইকুইলিব্রিয়াম কন্ডিশনে থাকে তখন জেনারেশন রেট অফ ইলেকট্রন এন্ড হোল মাস্ট বি ইকুয়াল টু রিকম্বিনেশন রেট অফ ইলেকট্রন এন্ড হোল, যেটা আমরা এই ফর্মুলা থেকে দেখতে পাচ্ছি। কিন্তু নন ইকুইলিব্রিয়াম কন্ডিশনে কি পাওয়া যাচ্ছে যে জেনারেশন রেট আর রিকম্বিনেশন রেট কিন্তু সমান হয় না। তার ফলে যদি বেশি সংখ্যক ইলেকট্রন বা হোল জেনারেট হয় তার থেকে অনেক কম সংখ্যক ইলেকট্রন হোল রিকম্বিনেশন হচ্ছে। তার ফলে কি এই এক্সেস কেরিয়ার থাকতে পারে। নন ইকুইলিব্রিয়াম কন্ডিশন মানেই হচ্ছে কি যে যেখানে এক্সেস কেরিয়ার আমরা পাই। এবার আমরা বলবো যে হোয়াট ইজ এক্সেস কেরিয়ার জেনারেশন। যখন সেমিকন্ডাক্টরের মধ্যে আমরা এক্সটার্নাল এনার্জি অ্যাপ্লাই করি তখন দেখা যায় কি যে ভ্যালেন্স ব্যান্ডের মধ্যে যে ইলেকট্রন গুলো রয়েছে সেই ইলেকট্রন গুলো তাদের বন্ডিং ব্রেক করে সাফিসিয়েন্ট এনার্জি অ্যাচিভ করছে,
যাতে সে তার ব্যান্ড গ্যাপ এনার্জিকে কভার করে জাম্প করে কোথায় চলে যায়, কন্ডাকশন ব্যান্ডে। তার ফলে কন্ডাকশন ব্যান্ডের মধ্যে ইলেকট্রন তৈরি হচ্ছে, এবং যখন ইলেকট্রন জাম্প করে ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে যাচ্ছে তখন সে ভ্যালেন্স ব্যান্ডে একটা ভ্যাকুয়াম স্পেস তৈরি করছে। সেই ভ্যাকুয়াম স্পেসকেই ইলেকট্রনিক্স এর ভাষায় বলা হয় কি, হোল, যেটার কথা আমরা আগের সেশনে আলোচনা করেছিলাম। তার ফলে যখন একটা ইলেকট্রন কন্ডাকশন ব্যান্ডে জেনারেট হবে তখন অবশ্যই ভ্যালেন্স ব্যান্ডে একটা হোলকে জেনারেট হতে হবে। তার ফলে আমরা এখান থেকে একটাই কথা বলতে পারি যে ইকুইলিব্রিয়াম বা নন ইকুইলিব্রিয়াম কন্ডিশন যাই হোক না কেন, এক্সেস ক্যারিয়ার অফ ইলেকট্রন তার জেনারেশন রেট শুড বি ইকুয়াল টু এক্সেস হোলের জেনারেশন রেট। এক্সেস ইলেকট্রনের জেনারেশন রেট সবসময় এক্সেস হোলের জেনারেশন রেটের সঙ্গে সমান হবে, কারণ ইলেকট্রন যখন ভ্যালেন্স ব্যান্ড থেকে জাম্প করে কন্ডাকশন ব্যান্ডে গিয়ে ইলেকট্রনের ফ্রি ইলেকট্রন তৈরি করছে তখন ভ্যালেন্স ব্যান্ডে অবশ্যই একটা হোল তৈরি হবে এবং তারা ফ্রিলি মুভ করতে পারবে ভ্যালেন্স ব্যান্ডের মধ্যে। এরপরে আসছি আমরা ইউনিট অফ জেনারেশন রেট। জেনারেশন রেটের থেকে আমরা একটা জিনিস বুঝতেই পারছি যে কথাটা আমরা কি বলছি, জেনারেশন রেট, তার মানে হচ্ছে পার ইউনিট টাইম পার ইউনিট ভলিউম। তার ফলে তার ইউনিট কত হচ্ছে, পার সেন্টিমিটার কিউব সেকেন্ড। সেকেন্ড হচ্ছে টাইমের ইউনিট আর সেন্টিমিটার কিউব হচ্ছে ভলিউমের ইউনিট। এবার আসছি আমরা যখন নন ইকুইলিব্রিয়াম কন্ডিশন হয় তখন কি দেখা যাচ্ছে, যে ইকুইলিব্রিয়াম কন্ডিশনে যে পরিমাণ ইলেকট্রন হোল জেনারেট হয়েছিল, নন ইকুইলিব্রিয়াম কন্ডিশন মানে কি, বাইরে থেকে যখন একটা এক্সটার্নাল কোনো এনার্জি অ্যাপ্লাই হয়েছে তার ফলে সেখানে ইলেকট্রন এবং হোলের জেনারেশনের সংখ্যাটা কিন্তু আরো বেড়ে গেছে। আমরা এখানে পিক্টোরিয়ালি রিপ্রেজেন্ট করছি, যেখানে দেখানো হচ্ছে যে এন নট আর পি নট হচ্ছে থার্মাল ইকুইলিব্রিয়াম কন্ডিশনে ইলেকট্রন এবং হোলের কনসেন্ট্রেশন। এবার যখন আমরা এক্সেস ক্যারিয়ার জেনারেশনের জন্য আমরা বাইরে থেকে এক্সটার্নাল কোনো এনার্জি অ্যাপ্লাই করছি তখন দেখা যাচ্ছে কি, ডেল্টা এন সংখ্যক ইলেকট্রন জেনারেট হয়েছে, তার জন্য করসপন্ডিং ডেল্টা পি সংখ্যক হোল ভ্যালেন্স ব্যান্ডে তৈরি হয়েছে। তাহলে আমরা এখান থেকে কি পেলাম, প্রথম হচ্ছে থার্মাল ইকুইলিব্রিয়াম কন্ডিশনে ইলেকট্রন এবং হোলের জেনারেশন রেট সমান হওয়ার জন্য কন্ডাকশন ব্যান্ডে ইলেকট্রনের সংখ্যা এবং ভ্যালেন্স ব্যান্ডে হোলের সংখ্যা সমান হয়, সুতরাং এন নট শুড বি ইকুয়াল টু পি নট। এরপর আসছি আমরা এক্সেস ক্যারিয়ার কনসেন্ট্রেশন। এক্সেস ক্যারিয়ার জেনারেশনের জন্য যে ইলেকট্রন এবং হোল জেনারেট হয়েছে ভ্যালেন্স ব্যান্ডে ডেল্টা পি সংখ্যক হোল এবং কন্ডাকশন ব্যান্ডে ডেল্টা এন সংখ্যক ইলেকট্রন, সেটারও সংখ্যা সবসময় সমান হয়, ডেল্টা এন শুড বি ইকুয়াল টু ডেল্টা পি। কারণ আমি আগেই বললাম যে ইলেকট্রন যখনই জেনারেট হবে কন্ডাকশন ব্যান্ডে তখনই সে ভ্যালেন্স ব্যান্ডে একটা ভ্যাকুয়াম স্পেস তৈরি করবে, তার ফলে সেখানে একটা হোল তৈরি হবে। এবার যত সংখ্যক ইলেকট্রন কন্ডাকশন ব্যান্ডে তৈরি হবে তত সংখ্যক হোলই ভ্যালেন্স ব্যান্ডে তৈরি হবে, কারণ ভ্যালেন্স ব্যান্ড থেকে ইলেকট্রন গুলো জাম্প করে কন্ডাকশন ব্যান্ডে চলে যাচ্ছে। তার ফলে এবার আমরা আসছি কি, যে টোটাল কনসেন্ট্রেশন। টোটাল ইলেকট্রনের কনসেন্ট্রেশন হচ্ছে এন, এন ইকুয়ালস টু ডেল্টা এন প্লাস এন নট। ডেল্টা এন হচ্ছে এক্সেস ইলেকট্রনের সংখ্যা আর এন নট হচ্ছে থার্মাল ইকুইলিব্রিয়ামে ইলেকট্রনের সংখ্যা। আর তাহলে এন ইজ ইকুয়াল টু কত পেলাম আমরা, ডেল্টা এন প্লাস এন নট। আর সিমিলারলি হোলের ক্ষেত্রে আমরা কত পাবো, পি ইকুয়ালস টু ডেল্টা পি প্লাস পি নট। ডেল্টা পি হচ্ছে এক্সেস হোল আর পি নট হচ্ছে থার্মাল ইকুইলিব্রিয়ামে হোলের কনসেন্ট্রেশন। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারছি, যে আমরা মাস অ্যাকশন লয়ে যেটা দেখেছিলাম কি, যে এন নট ইনটু পি নট ইকুয়ালস টু এনআই স্কয়ার, যেটা থার্মাল ইকুইলিব্রিয়াম কন্ডিশনে থাকে, যে এন নট হচ্ছে থার্মাল ইকুইলিব্রিয়াম কন্ডিশনে ইলেকট্রনের কনসেন্ট্রেশন আর পি নট হচ্ছে থার্মাল ইকুইলিব্রিয়াম কন্ডিশনে হোলের কনসেন্ট্রেশন। তাহলে মাস অ্যাকশন লটা থার্মাল ইকুইলিব্রিয়ামে কি কন্ডিশন থাকে, যে এন নট ইনটু পি নট শুড বি ইকুয়ালস টু এনআই স্কয়ার। এনআই হচ্ছে ইন্ট্রিনসিক ক্যারিয়ার কনসেন্ট্রেশন। কিন্তু যখন এক্সেস ক্যারিয়ার জেনারেট হচ্ছে তখন দেখা যাচ্ছে যে এন ইনটু পি, তার মানে প্রোডাক্ট অফ ইলেকট্রন এন্ড হোল কনসেন্ট্রেশন শুড নট ইকুয়ালস টু এন নট ইনটু পি নট। এটা সবসময় মেনটেন করা হয় যে যখন এক্সেস ক্যারিয়ার জেনারেশন হচ্ছে তখন n ইনটু পি শুড নট ইকুয়ালস টু এন নট ইনটু পি নট। তার মানে কি, n ইনটু পি শুড নট ইকুয়ালস টু এনআই স্কয়ার। এনপি কিন্তু কখনোই এনআই স্কয়ারের সঙ্গে সমান হয় না। প্রোডাক্ট অফ n and p should not equals to ni square, intrinsic carrier concentration স্কয়ারের সঙ্গে আন্ডার নন ইকুইলিব্রিয়াম কন্ডিশন ইলেকট্রন এবং হোলের কনসেন্ট্রেশনের প্রোডাক্ট
should not equals to the square of intrinsic carrier concentration. এবার আমরা বলবো কি যে কেরিয়ারের রিকম্বিনেশন। কেরিয়ার যখন জেনারেশন হচ্ছে তার মানে কি যে ভ্যালেন্স ব্যান্ড থেকে যখন ইলেকট্রন গুলো হায়ার এনার্জি অ্যাচিভ করে জাম্প করে কন্ডাকশন ব্যান্ডে চলে যাচ্ছে, তখন সেই ইলেকট্রন কিন্তু আনস্টেবল কন্ডিশনে রয়েছে। তার স্টেবল কন্ডিশন কোথায়? সে যদি আবার ভ্যালেন্স ব্যান্ডে ব্যাক করে আসে, কারণ পৃথিবীতে প্রত্যেকটা এলিমেন্টই স্টেবল কন্ডিশনে থাকা পছন্দ করে। হায়ার এনার্জি অ্যাচিভ করলে সে আনস্টেবল কন্ডিশনে যায়, তারপরে আবার সে তার সেই এনার্জিটাকে রিলিজ করে দিয়ে স্টেবল কন্ডিশনে ব্যাক করে আসে। সিমিলারলি এখানেও দেখা যায় কি যে যখন এই ইলেকট্রন গুলো কন্ডাকশন ব্যান্ড থেকে আবার জাম্প করে ভ্যালেন্স ব্যান্ডে ফিরে আসছে, তখন সে তার ব্যান্ড গ্যাপ এনার্জির ইকুইভ্যালেন্ট এনার্জিকে রিলিজ করে দেয়। রিলিজ করে দিয়ে সে কন্ডাকশন ব্যান্ড থেকে জাম্প করে ভ্যালেন্স ব্যান্ডে চলে আসে, এবং ভ্যালেন্স ব্যান্ডে এসে যে হোল জেনারেট হয়েছিল সেই হোলটার সঙ্গে রিকম্বাইন করে যাচ্ছে, করে সে তার আগের প্লেসে বসে যায়। এটাকেই আমরা বলছি কি যে রিকম্বিনেশন প্রসেস। এবার রিকম্বিনেশন প্রসেস যেমন জেনারেশন রেট সবসময় সমান হয় ইলেকট্রন এবং হোলের ক্ষেত্রে, তেমনি রিকম্বিনেশন রেটও ইলেকট্রন এবং হোলের সবসময় সমান হবে। কারণ যত সংখ্যক ইলেকট্রন রিকম্বাইন করবে তত সংখ্যক হোলের সঙ্গেই তাকে রিকম্বাইন করতে হবে, তার থেকে বেশি সংখ্যক হোল বা বেশি সংখ্যক ইলেকট্রন রিকম্বিনেশন করতে পারবে না। সেই জন্য recombination rate of electron should be equals to the recombination rate of hole. আর ইউনিট অফ রিকম্বিনেশন রেট জেনারেশন রেটের মতোই পার সেন্টিমিটার কিউব সেকেন্ড, কারণ এটাও আমরা সেই পার ইউনিট ভলিউম পার টাইমের মধ্যেই ক্যালকুলেট করে থাকি। বাইরে থেকে আমরা যখন এক্সটার্নাল কোনো এনার্জি অ্যাপ্লাই করছি, তখন সেখানে এই যে আমরা বলছি যে এক্সেস কেরিয়ারের জেনারেশন হচ্ছে, সেটাকে অ্যাকচুয়ালি কি বলা হয় যে কেরিয়ার ইনজেকশন। কেরিয়ার ইনজেকশন দু ধরনের হতে পারে, একটা হচ্ছে লো লেভেল ইনজেকশন আর একটা হচ্ছে হাই লেভেল ইনজেকশন। এবার যখন বাইরের এক্সটার্নাল যে এনার্জিটা আমরা অ্যাপ্লাই করেছি তার পরিমাণ যদি খুব কম হয়, তাহলে সেটা খুব কম পরিমাণ এক্সেস কেরিয়ার জেনারেট করতে পারে, সেটাকে বলা হয় লো লেভেল ইনজেকশন। এবং লো লেভেল ইনজেকশনের ক্ষেত্রে কি দেখা যাচ্ছে যে মাইনরিটি কেরিয়ার কনসেন্ট্রেশন should be less than equals to the majority carrier concentration. কেন এই কন্ডিশনটা আসছে এখানে মাইনরিটি কেরিয়ার কনসেন্ট্রেশন এলো কি করে? তার কারণ হচ্ছে যদি আমরা কোনো একটা এন টাইপ সেমিকন্ডাক্টর কনসিডার করি, এন টাইপ সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে ইলেকট্রনের সংখ্যা হচ্ছে মেজরিটি কেরিয়ার কনসেন্ট্রেশন, কারণ সেখানে ইলেকট্রনের সংখ্যা বেশি। কারণ আমরা এন টাইপ সেমিকন্ডাক্টর যখন কনসিডার করেছি তখন সেখানে ডোনার টাইপ ইম্পিউরিটি আমরা ইনজেক্ট করেছি, এবং ডোনার টাইপ ইম্পিউরিটির ক্ষেত্রে কি হয় যে সহজেই তারা ইলেকট্রনকে ডোনেট করছে এবং পজিটিভলি চার্জ আয়োনাইজড অবস্থায় রয়েছে, এবং এই যে এক্সেস যে ইলেকট্রন গুলোকে তারা ডোনেট করলো সেটাই এখানে মেজরিটি কেরিয়ার হিসেবে থাকছে। এবার যখন আমরা বাইরে থেকে কোনো এনার্জি অ্যাপ্লাই করছি তখন সে কি তৈরি করছে, সে কিন্তু এখানে ইলেকট্রন এবং হোল জেনারেট করছে। বাইরের যে এক্সটার্নাল এনার্জিটা যেটা আমরা তখন দেখিয়েছিলাম যে ডেল্টা এন ডেল্টা পি দিয়ে, সেটাই হচ্ছে এক্সটার্নালি একটা এনার্জি অ্যাপ্লাই করার ফলে যে এক্সেস কেরিয়ারটা জেনারেট হচ্ছে সেইটা। এবার তাহলে দেখা যাচ্ছে কি যে যেহেতু আমরা এন টাইপ সেমিকন্ডাক্টর কনসিডার করেছিলাম যেখানে কোনো রকম হোল ছিল না, সেখানে এখন এক্সটার্নাল এনার্জি অ্যাপ্লাই করার ফলে কিছু সংখ্যক হোল জেনারেট হয়েছে, সেটাই এখানে মাইনরিটি কেরিয়ার কনসেন্ট্রেশন। আর মেজরিটি কেরিয়ার কনসেন্ট্রেশন তো যেটা আগে থেকেই এন টাইপ সেমিকন্ডাক্টরের মধ্যে এক্সেস ইলেকট্রন ছিল সেটা। সিমিলারলি পি টাইপ সেমিকন্ডাক্টর কনসিডার করলেও সেই একই জিনিসই কনসিডার করা হবে, সেখানে হোল হচ্ছে মেজরিটি কেরিয়ার। যখন এক্সটার্নাল কোনো এনার্জি অ্যাপ্লাই হচ্ছে সেটা যেহেতু ইলেকট্রন হোল পেয়ার তৈরি করে, তার ফলে সে ইলেকট্রন তখন সেখানে মাইনরিটি কেরিয়ার কন্ডিশন তৈরি করছে। এবার লো লেভেল ইনজেকশনের ক্ষেত্রে কি পাওয়া যাচ্ছে যে এই যে মাইনরিটি কেরিয়ার কনসেন্ট্রেশন মানে এন টাইপ সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে হোল এবং পি টাইপ সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে ইলেকট্রন, যেটা আমরা এক্সটার্নাল এনার্জি অ্যাপ্লাইয়ের জন্য তৈরি হয়েছে, সেই সংখ্যাটা সবসময় মেজরিটি কেরিয়ার কনসেন্ট্রেশনের থেকে কম হয়। তার মানে এন টাইপ সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে যে এক্সেস হোলটা জেনারেট হয়েছে সেটার সংখ্যা সবসময় তার মধ্যে যে ইলেকট্রন টোটাল ইলেকট্রনের সংখ্যা ছিল তার থেকে কম হবে, আর পি টাইপ সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে যে ইলেকট্রন জেনারেট হয়েছে তার সংখ্যাটা টোটাল যে হোল ছিল তার থেকে কম হবে। এবার কেরিয়ার ইনজেকশন যেটা আমরা আগেও বলেছি
যে এক্সেস কেরিয়ার যেটা তৈরি হবে সেই এক্সেস কেরিয়ার যে ইলেকট্রন হোল পেয়ার জেনারেট করেছে সেইখানে ইলেকট্রন এবং হোলের সংখ্যা সবসময় সমান হবে। তার ফলে আমরা এখানে কি বলতে পারি, লো লেভেল ইনজেকশনের ক্ষেত্রে ডেল্টা এন শুড বি ইকুয়ালস টু ডেল্টা পি। কিন্তু আমি আগেই যে এক্সাম্পলটা দিয়ে বোঝালাম যে এন টাইপ সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে ডেল্টা পি শুড বি লেস দেন এন ডি। ডি হচ্ছে এন ডি হচ্ছে ডোনার কনসেন্ট্রেশন আর ডেল্টা পি হচ্ছে মাইনরিটি হোল কনসেন্ট্রেশন। আর পি টাইপ সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে ডেল্টা এন শুড বি লেস দেন এন এ। এন এ হচ্ছে অ্যাকসেপ্টার কনসেন্ট্রেশন আর ডেল্টা এন হচ্ছে মাইনরিটি ইলেকট্রন কনসেন্ট্রেশন। এবার আসছি আমরা হাই লেভেল ইনজেকশনের ক্ষেত্রে। হাই লেভেল ইনজেকশন কি, এক্সটার্নাল এনার্জি যদি খুব বেশি পরিমাণ অ্যাপ্লাই করা হয়, ফোটন এনার্জি আমরা যদি অ্যাপ্লাই করি, ফোটন এনার্জি খুব বেশি অ্যাপ্লাই করা হচ্ছে, বা ইলেকট্রিক্যাল এনার্জি খুব হাই ভ্যালু ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করা হচ্ছে বা ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করা হচ্ছে, তার ক্ষেত্রে হাই লেভেল ইনজেকশন হয়। হাই লেভেল ইনজেকশনের ক্ষেত্রে কি দেখা যায় যে মাইনরিটি কেরিয়ার কনসেন্ট্রেশন শুড বি ইকুয়ালস টু অর গ্রেটার দেন মেজরিটি কেরিয়ার কনসেন্ট্রেশন। তার ফলে কি হচ্ছে যে কেরিয়ার ইনজেকশন তো যেমন যা সংখ্যক ইলেকট্রন তৈরি হয়েছে সেই একই সংখ্যক হোল তৈরি হবে, তার ফলে ডেল্টা এন শুড বি ইকুয়ালস টু ডেল্টা পি। কিন্তু যখন হাই লেভেল ইনজেকশন আমরা দিচ্ছি তখন দেখা যাচ্ছে কি যে এন টাইপ সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে যেখানে ডোনার কনসেন্ট্রেশন ছিল মেজরিটি কেরিয়ার কনসেন্ট্রেশন, সেই ডোনার কনসেন্ট্রেশনের থেকে অনেক বেশি হয়ে যাচ্ছে মাইনরিটি হোল কনসেন্ট্রেশনটা। সিমিলারলি পি টাইপ সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে যে অ্যাকসেপ্টার কনসেন্ট্রেশন ছিল সেটার থেকে অনেক বেশি পাওয়া যাচ্ছে মাইনরিটি ইলেকট্রন কনসেন্ট্রেশন। কারণ এখানে যেহেতু এক্সেস যে এক্সটার্নাল এনার্জিটা অ্যাপ্লাই হয়েছে সেটার পরিমাণ এতই বেশি, সে অনেক বেশি সংখ্যক এক্সেস কেরিয়ার ইনজেক্ট করতে পারছে এবং তার ফলে অনেক বেশি সংখ্যক ইলেকট্রন হোল পেয়ার জেনারেট হচ্ছে, যেটা এই মেটেরিয়ালের মধ্যে যে মেজরিটি কেরিয়ার কনসেন্ট্রেশন তার থেকে অনেক বেশি হয়ে যাচ্ছে। আমরা এবার দেখবো যে এই যে মাইনরিটি কেরিয়ার গুলো সেমিকন্ডাক্টরের মধ্যে তৈরি হলো, সেই মাইনরিটি কেরিয়ার গুলো কতক্ষণ পর্যন্ত সেমিকন্ডাক্টরে এক্সিস্ট করতে পারে, মানে মাইনরিটি কেরিয়ার গুলোর লাইফ টাইম কত হয়। আমরা এইখানে পি টাইপ সেমিকন্ডাক্টর কনসিডার করেছি যেখানে কি ইলেকট্রন হচ্ছে মাইনরিটি কেরিয়ার। সেক্ষেত্রে আমরা বলতে পারছি যে ইলেকট্রনের ডিকেইং রেট at particular time t should be proportional with the concentration of remaining electron and hole at time t with the proportionality constant of alpha r। তার মানে এই ইলেকট্রনের যে ডিকেইং রেটটা সেটা যে পরিমাণ ইলেকট্রন এবং হোল পেয়ার অবশিষ্ট রয়েছে এক পার্টিকুলার টাইম টি তার সঙ্গে প্রপোর্শনাল হয়, যেখানে আমরা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট অফ রিকম্বিনেশনকে কনসিডার করেছি আলফা আর দিয়ে। তাহলে আমরা ফর্মুলাটা কি লিখতে পাচ্ছি, the net rate of change of excess electron at conduction band is equal with the thermal generation rate minus recombination rate of the carrier। সেটাই এখানে দেখানো হয়েছে, থার্মাল জেনারেশন রেটকে আমরা লিখছি আলফা আর ইন্টু এনআই স্কোয়ার, আর রিকম্বিনেশন রেটকে লেখা হচ্ছে আলফা আর ইন্টু এনটি ইন্টু পিটি। এবার এনটি এন্ড পিটি আমরা আগেই দেখেছিলাম কি যে এন হচ্ছে টোটাল ইলেকট্রনের কনসেন্ট্রেশন যেটা ইকুয়ালস টু এন নট মানে থার্মালি জেনারেটেড ইলেকট্রন প্লাস এক্সেস ইলেকট্রন দ্যাট ইজ ডেল্টা এন, আর পি হচ্ছে হোলের কনসেন্ট্রেশন যেটা ইকুয়ালস টু থার্মালি জেনারেটেড হোল মানে পি নট প্লাস এক্সেস হোল ডেল্টা পি। এবার আমরা কনসিডার করে নিচ্ছি লো লেভেল ইনজেকশন। লো লেভেল ইনজেকশনের ক্ষেত্রে কি হচ্ছে যে মাইনরিটি কেরিয়ার শুড বি লেস দেন মেজরিটি কেরিয়ার। তার ফলে এন টাইপের ক্ষেত্রে ডেল্টা পি শুড বি ভেরি ভেরি লেস দেন পি নট, আর পি টাইপের ক্ষেত্রে ডেল্টা এন শুড বি ভেরি ভেরি লেস দেন এন নট। সেক্ষেত্রে এই ফর্মুলাটাকে রিডিউস করে কিভাবে আমরা লিখতে পাচ্ছি যে ডিডিটি অফ ডেল্টা এন ইজ ইকুয়ালস টু মাইনাস আলফা আর ইন্টু ডেল্টা এন হোল ইন্টু এন নট প্লাস পি নট প্লাস ডেল্টা এন, যেখানে ডেল্টা এন আর ডেল্টা পি সবসময় ইকুয়াল হয়, কারণ এক্সেস ইলেকট্রন যে পরিমাণ তৈরি হবে এক্সেস হলো সেই পরিমাণই তৈরি হতে হবে। এবার আমরা তাহলে দেখব কি যে পি টাইপ সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে ফর্মুলাটাকে ডিডিউস করলে কত হচ্ছে, ডিডিটি অফ ডেল্টা এন অফ টি ইকুয়ালস টু মাইনাস আলফা আর ইন্টু পি নট ইন্টু ডেল্টা এন অফ টি। আলফা আর হচ্ছে
প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট অফ রিকম্বিনেশন, পি নট হচ্ছে হোলের থার্মাল জেনারেশনের কনসেন্ট্রেশন, ডেল্টা এন হচ্ছে এক্সেস ইলেকট্রন কনসেন্ট্রেশন। সেখান থেকে আমরা ফর্মুলাটা কি পাচ্ছি, ইন্টিগ্রেট করলে ডেল্টা এন অফ টি ইকুয়ালস টু ডেল্টা এন নট ইন্টু এক্সপোনেনশিয়ালি মাইনাস আলফা আর পি নট ইন্টু টি equals to delta n naught into exponentially minus t by tau n naught. Similarly n type semiconductor এর ক্ষেত্রে যেখানে হোল হচ্ছে মাইনরিটি ক্যারিয়ার, তার ফর্মুলা আমরা লাইফ টাইমের ক্ষেত্রে কত লিখতে পাচ্ছি, ডেল্টা পি অফ টি equals to delta p naught into exponentially minus t by tau p naught, যেখানে ডেল্টা n naught আর ডেল্টা p naught দুটোই হচ্ছে এক্সেস ইলেকট্রন এবং হোল কনসেন্ট্রেশন at t equals to 0, মানে যেখানে জিরো টাইম সেখানে মাইনরিটি ইলেকট্রনের কনসেন্ট্রেশন ইন পি টাইপ সেমিকন্ডাক্টর, যেটাকে আমরা ডিনোট করছি ডেল্টা এন নট দিয়ে, আর মাইনরিটি হোল কনসেন্ট্রেশন ইন এন টাইপ সেমিকন্ডাক্টর সেটাকে আমরা ডিনোট করছি ডেল্টা পি নট দিয়ে। এবার আমরা মাইনরিটি ক্যারিয়ারের লাইফ টাইম, যেটা আমরা টাউ এন নট বলেছিলাম ইলেকট্রনের ক্ষেত্রে আর টাউ পি নট বলেছিলাম হোলের ক্ষেত্রে, সেটা আমরা কি দেখতে পাচ্ছি যে টাউ এন নট ইজ ইকুয়ালস টু 1 বাই আলফা আর ইনটু পি নট, আর সিমিলারলি টাউ পি নট ইকুয়ালস টু 1 বাই আলফা আর ইনটু এন নট। তার ফলে আমরা বলতে পারছি কি যে মাইনরিটি ক্যারিয়ারের লাইফ টাইম শুড বি ইনভার্সলি প্রপোর্শনাল উইথ দ্য মেজরিটি ক্যারিয়ার কনসেন্ট্রেশন। যখন আমাদের মেজরিটি ক্যারিয়ার বাড়বে তখন মাইনরিটি ক্যারিয়ারের লাইফ টাইম কমে যাবে। এটা আমরা ফিজিক্যালিও বলতে পারি, কারণ যখনই কোনো সেমিকন্ডাক্টরের মধ্যে ক্যারিয়ারের কনসেন্ট্রেশন বা মেজরিটি ক্যারিয়ারের কনসেন্ট্রেশন অনেক হাই হয়, তখন কি মাইনরিটি ক্যারিয়ার গুলো জেনারেট হওয়ার সঙ্গে সঙ্গে মেজরিটি ক্যারিয়ারের সঙ্গে রিকম্বাইন করে এবং রিকম্বাইন করে হারিয়ে যায়। তার ফলে আমরা বলতে পারছি কি যে মেজরিটি ক্যারিয়ারের কনসেন্ট্রেশনের উপরই মাইনরিটি ক্যারিয়ারের লাইফ টাইমটা ডিপেন্ড করে। পি টাইপ সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে মেজরিটি ক্যারিয়ার কোনটা, হোল, তার উপর ডিপেন্ড করছে মাইনরিটি ইলেকট্রনের লাইফ টাইম। সিমিলারলি এন টাইপ সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে মেজরিটি ক্যারিয়ার হচ্ছে ইলেকট্রন, তার উপর ডিপেন্ড করছে মাইনরিটি হোলের লাইফ টাইম। এবং মেজরিটি ক্যারিয়ারের কনসেন্ট্রেশন যত বাড়বে মাইনরিটি ক্যারিয়ারের লাইফ টাইম তত রিডিউস করবে। সেটা ফর্মুলার মাধ্যমে আমরা পেলাম, ফিজিক্যালিও আলোচনা করা হলো। এইবার আমরা সেমিকন্ডাক্টরের একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট কন্টিনিউইটি ইকুয়েশন নিয়ে আলোচনা করব, যেখানে কন্টিনিউইটি ইকুয়েশনের ক্ষেত্রে আমরা পাই যে সেমিকন্ডাক্টরের মধ্যে কিভাবে চার্জ ক্যারিয়ারের যে কনসেন্ট্রেশন মানে ইলেকট্রন বা হোলের কনসেন্ট্রেশন টাইম এবং স্পেসের উপর ডিপেন্ড করে চেঞ্জ হয়, ব্যালেন্সিং ক্যারিয়ার ফ্লো উইথ জেনারেশন এন্ড রিকম্বিনেশন প্রসেস। তার মানে ক্যারিয়ারের যে ফ্লোটা হচ্ছে সেটা সঙ্গে রিকম্বিনেশন এবং জেনারেশন যে প্রসেস দুটো কন্টিনিউয়াসলি এই সেমিকন্ডাক্টরের মধ্যে চলছে সেগুলোকেও কনসিডার করে আমরা টোটাল যে চার্জ পার্টিকেলের যে রেট সেটা টাইম এবং স্পেসের উপর কিভাবে চেঞ্জ হয় সেটাই আমরা কন্টিনিউইটি ইকুয়েশনের মাধ্যমে পাই। কন্টিনিউইটি ইকুয়েশন সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে স্টার্ট করার আগে আমরা একটা এক্সাম্পল নিয়ে আলোচনা করি। সেটা হচ্ছে একটা বাকেট অফ ওয়াটার আছে, এই জলের যে বাকেটটা রয়েছে সেই জলের বাকেটের মধ্যে দুটো পাইপ রয়েছে, একটা পাইপের মাধ্যমে জল ওয়াটারের বাকেটের মধ্যে আসছে আর আরেকটা পাইপের মাধ্যমে জল বেরিয়ে চলে যাচ্ছে। তাহলে যে পাইপের মাধ্যমে জলটা আসছে তার ইনপুট রেট যদি আর ইন হয় এবং আউটপুট রেট যদি আর আউট হয়, তাহলে সেইখানে বাকেটটার মধ্যে জলের যে চেঞ্জ হওয়ার রেটটা কত হবে, আর ইন মাইনাস আর আউট। তাছাড়া আরো দুটো প্রসেস এই বাকেটের মধ্যে কাজ করে, একটা হচ্ছে কিছু পরিমাণ জল জলীয় বাষ্পের মাধ্যমে ইভাপোরেট করে বেরিয়ে যায়, তার মানে এই পরিমাণ জলীয় বাষ্প ওই বাকেট থেকে জলকে নিয়ে বার করে দিচ্ছে। আবার কিছু পরিমাণ জল কিন্তু অ্যাটমসফিয়ার থেকে কনডেনসেশনের মাধ্যমে বাকেটের মধ্যে আসে। তাহলে টোটাল যে রেট অফ ইনক্রিজ অফ ওয়াটার ইন বাকেট আমরা কিভাবে ক্যালকুলেট করি যে ডেল ডাব্লিউ বাই ডেল টি ইকুয়ালস টু আর ইন, কারণ ইনপুট যেটা আসছে, মাইনাস আর আউট কারণ আউটপুটে বেরিয়ে চলে যাচ্ছে, মাইনাস আর ইভাপোরেট কিছুটা পরিমাণ জল যেটা বেরিয়ে চলে যাচ্ছে, আর প্লাস আর কনডেনসেশন যে রেটে জল অ্যাটমসফিয়ার থেকে কনডেন্স করে বাকেটের মধ্যে আসছে। তার মানে টোটাল যে রেটটা বাকেটের জল বাড়ার সেটা হচ্ছে এইটা।
এবং এই বাকেটের যে জলটার ক্ষেত্রে আমরা কি কনসিডার করেছি যে টোটাল মাসটা কিন্তু এখানে কনজার্ভ অবস্থায় থাকছে, মাসের কিন্তু কোনো চেঞ্জ হচ্ছে না, চেঞ্জ হচ্ছে শুধুমাত্র রেট অফ ওয়াটার। এরপরে আমরা কনসিডার করব যে সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে কি হয়। সেমিকন্ডাক্টর বা কন্ডাক্টরের ক্ষেত্রে আমরা প্রথমেই কনসিডার করে নিই যে চার্জ কিন্তু এখানে টোটালটা কনজার্ভ অবস্থায় রয়েছে, মানে কনজারভেশন অফ চার্জ। সেক্ষেত্রে রেট অফ ইনক্রিজ অফ চার্জ ইন ভলিউম, সেটা আমরা বার করার ক্ষেত্রে কি কনসিডার করছি, ডেল পি ডেল টি। পি হচ্ছে হোলের কনসেন্ট্রেশন, ডেল পি ডেল টি হচ্ছে রেট অফ চেঞ্জ অফ হোল কনসেন্ট্রেশন। সেটার ক্ষেত্রে প্রথম আসছে কি, যে পরিমাণে ইনপুটে হোল আসবে, যে পরিমাণ আউটপুটে হোল বেরিয়ে যাবে, মানে আর ইন মাইনাস আর আউট। এবারে সেই সেমিকন্ডাক্টরের মধ্যে কিছুটা পরিমাণ হোল রিকম্বিনেশনের মাধ্যমে লস হচ্ছে, আর কিছুটা পরিমাণে হোল জেনারেশনের মাধ্যমে ইনক্লুড হচ্ছে। তাই জন্য মাইনাস আর রিকম্বিনেশন প্লাস আর জেনারেশন, এগুলো প্রত্যেকটাই হচ্ছে রেট। এবারে আমরা সেইটাকে যখন ইকুয়েশনের মাধ্যমে লিখছি, সেটা ক্ষেত্রে কিভাবে লেখা যায়, যে ইকুয়ালস টু 1/q jp of x minus jp of x plus delta x divided by delta x। এটা হলো r in minus r out, rate of increase of whole concentration in the volume delta x into a। কারণ আমরা এই যে ছবিটা দেখিয়েছি সেখানে এই কন্ডাক্টরের যে ক্রস সেকশনটা সেটাকে আমরা a দিয়েছি, আর কোন রিজিয়নটাকে আমরা কনসিডার করেছি, x থেকে x প্লাস ডেল্টা x, তার মানে টোটাল লেন্থ হচ্ছে ডেল্টা x। এইটুকু রিজিয়নের মধ্যে যখন একটা কারেন্ট ফ্লো করছে তখন সেটা হচ্ছে জেপি অফ এক্স, তার কারেন্টের কনসেন্ট্রেশন এক্স পজিশনে, এবং এক্স প্লাস ডেল্টা এক্স এর কারেন্টের ডেন্সিটি হচ্ছে জেপি অফ এক্স প্লাস ডেল্টা এক্স। তার ফলে যে পরিমাণ কারেন্ট ইনপুট এবং আউটপুটের ফলে ওখানে রেটটা চেঞ্জ হচ্ছে, সেটাকেই আমরা লিখতে পাচ্ছি কি 1/q ইনটু জেপি অফ এক্স মাইনাস জেপি অফ এক্স প্লাস ডেল্টা এক্স ডিভাইডেড বাই ডেল্টা এক্স। আর রিকম্বিনেশনের ভ্যালুটা কত, ডেল্টা পি বাই টাউ পি। টাউ পি হচ্ছে লাইফ টাইম অফ দ্য হোল, আর প্লাস হচ্ছে আর জেনারেশন, সেটা হচ্ছে জেনারেশন রেট। এবার আমরা এই যে কন্টিনিউইটি ইকুয়েশন পেলাম, সেই কন্টিনিউইটি ইকুয়েশনের ক্ষেত্রে আমরা কয়েকটা অ্যাজাম্পশন করে নিই। প্রথম হচ্ছে কি, এখানে কোন রকম জেনারেশন হচ্ছে না, এটা আমরা কনসিডার করে নিলাম। তার মানে শুধুমাত্র রিকম্বিনেশন থাকবে এবং যে পরিমাণ কারেন্ট ফ্লো করছে তার ফলে হোলের কনসেন্ট্রেশনের চেঞ্জটা থাকবে। এরপর হচ্ছে কি, যে ডেল্টা এক্স যে ডিসটেন্সটা আমরা কনসিডার করেছিলাম সেটার ভ্যালু খুব ছোট, অ্যাপ্রক্সিমেটলি টেন্ডস টু 0, আর ড্রিফট কম্পোনেন্ট ইজ নেগলিজেবল। এখানে শুধুমাত্র ডিফিউশন কম্পোনেন্টকে আমরা কনসিডার করছি। তার ফলে ডিফিউশন কারেন্টের ভ্যালু পুট করলে আমাদের কন্টিনিউইটি ইকুয়েশনটা চলে আসছে কত, যে ডেল ডেল টি অফ ডেল্টা পি, কারণ ডেল্টা পি হচ্ছে মাইনরিটি হোল কনসেন্ট্রেশন, ইকুয়ালস টু ক্যাপিটাল ডিপি ইনটু ডেল টু ডেল পি ডিভাইডেড বাই ডেল এক্স টু মাইনাস ডেল পি বাই টাউ পি। ক্যাপিটাল ডিপি হচ্ছে ডিফিউশন কোএফিসিয়েন্ট অফ হোল, আর ডেল পি বাই টাউ পি যেটা লাস্ট টার্ম সেটা হচ্ছে রিকম্বিনেশন কোএফিসিয়েন্ট, রিকম্বিনেশনের রেট। এবার আন্ডার স্টেডি স্টেট, আন্ডার স্টেডি স্টেট হচ্ছে কি, যে যখন ডেল ডেল টি অফ ডেল্টা পি ইকুয়ালস টু 0, মানে কোন রকম হোলের কনসেন্ট্রেশনের চেঞ্জ হচ্ছে না উইথ রেসপেক্ট টু টাইম, তখন স্টেডি স্টেট কন্ডিশনে আমরা পেয়ে যাচ্ছি ডেল ডেল টি অফ ডেল্টা পি ইকুয়ালস টু 0। সেক্ষেত্রে ইকুয়েশনটাকে আমরা ডিডিউস করলে হয় কি, যে ডেল টু ডেল এক্স টু ইনটু ডেল পি ইকুয়ালস টু ডেল পি বাই ক্যাপিটাল ডিপি ইনটু টাউ পি, দ্যাট ইজ ইকুয়ালস টু ডেল পি বাই এলপি স্কোয়ার। এলপি হচ্ছে ডিফিউশন লেন্থ, যে ডিফিউশন লেন্থকে আমরা ডিফাইন করি কি, যে রুট আন্ডার অফ ক্যাপিটাল ডিপি ইনটু টাউ পি। তাহলে এই ইকুয়েশনে এবার বিভিন্ন বাউন্ডারি কন্ডিশন যখন আমরা লাগাচ্ছি, সেই বাউন্ডারি কন্ডিশন ইউজ করার পরে আমরা যে ইকুয়েশনটা পেলাম, যে ডেল্টা পি অফ এক্স ইকুয়ালস টু ডেল্টা পি অফ 0 ইনটু এক্সপোনেনশিয়ালি মাইনাস অফ এক্স ডিভাইডেড বাই এলপি। সুতরাং আমরা এইটা বলতে পারি যে x ইজ ইকুয়াল টু 0, মানে একদম বাউন্ডারি কন্ডিশনে ম্যাক্সিমাম থাকে হোলের কনসেন্ট্রেশন, এরপর যত আমরা সেমিকন্ডাক্টরের ভেতরে ঢুকছি তত, মানে x যত ইনক্রিজ করছে তত হোলের কনসেন্ট্রেশন বা মাইনরিটি ক্যারিয়ারের কনসেন্ট্রেশন সেটা এক্সপোনেনশিয়ালি ডিকে করছে। আর এলপি হলো, আমি আগেই বললাম, যে ডিফিউশন লেন্থ, যেটা ডিফাইন কিভাবে করা হয়, যে এলপি ইজ দ্য এভারেজ ডিসটেন্স আ হোল ডিফিউজেস বিফোর রিকম্বিনেশন। তার মানে রিকম্বিনেশনের আগে যে পরিমাণ লেন্থ হোল কভার করতে পারছে, এই এলপি থেকে বেশি ডিসটেন্স গেলে
হোলকে আর আমরা পাই না, কারণ এই মাইনরিটি হোল সেখানে ডিফিউজ করে অলরেডি রিকম্বাইন করে ফেলছি ইলেকট্রনের সাথে। আমরা যে অ্যাজাম্পশন গুলো আগের স্লাইডে দেখিয়েছিলাম সেই অ্যাজাম্পশনের ক্ষেত্রে আমরা ধরে নিয়েছিলাম যে এখানে কোনো ড্রিফট কম্পোনেন্ট ফ্লো করে না, কিন্তু আমরা এবার যদি ড্রিফট কম্পোনেন্টকে কনসিডার করি তাহলে কন্টিনিউইটি ইকুয়েশনটা চেঞ্জ হয়ে এবং তার সঙ্গে জেনারেশন রেটকেও যদি কনসিডার করি তাহলে কন্টিনিউইটি ইকুয়েশনটা চেঞ্জ হয়ে হোল এবং ইলেকট্রনের জন্য যা হবে সেটা এখানে দেখানো হয়েছে, যেখানে ড্রিফট কম্পোনেন্ট কনসিডার করা হয়েছে এবং জেনারেশন রেট কনসিডার করা হয়েছে। শুধুমাত্র এই ইকুয়েশনের ক্ষেত্রে অ্যাজাম্পশন হচ্ছে ডেল্টা এক্স, যে লেন্থটা সেই লেন্থটা হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি টেন্ডস টু 0। এবার আমরা আলোচনা করব যে অ্যামবাইপোলার ট্রান্সপোর্ট কাকে বলা হয়। যদি কোনো এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডের জন্য সেমিকন্ডাক্টরের মধ্যে এক্সেস হোল এবং এক্সেস ইলেকট্রন জেনারেট করে তবে তারা অপোজিট ডাইরেকশনে মুভ করে, যেটা আমরা এই পাশের পিক্টোরিয়াল রিপ্রেজেন্টেশনে দেখিয়েছি। তাহলে যেহেতু ইলেকট্রন এবং হোল দুটোই চার্জ পার্টিকেল, তাই সেমিকন্ডাক্টরের মধ্যে তারা একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি করছে তাদের মুভমেন্টের মাধ্যমে। এই ইন্টারনাল ইলেকট্রিক ফিল্ডটা জন্য ইলেকট্রন এবং হোল পরস্পরের প্রতি অ্যাট্রাকশন অনুভব করে, কারণ একদিকে তৈরি হয়েছে ইলেকট্রন আর একদিকে তৈরি হয়েছে হোল, তারা পরস্পরের দিকে অ্যাট্রাকশনের জন্য তাদের মধ্যে একটা মুভমেন্ট কাজ করছে। সেক্ষেত্রে যে টোটাল ইলেকট্রিক ফিল্ডটা আমরা পাচ্ছি সেই টোটাল ইলেকট্রিক ফিল্ড হচ্ছে অ্যাপ্লাইড ইলেকট্রিক ফিল্ড, যেটা ই অ্যাপ, আর ইন্টারনাল ইলেকট্রিক ফিল্ড যেটা হচ্ছে ই ইন্ট দিয়ে আমরা এখানে ডিনোট করেছি। এর ফলে দেখা যায় যে ইলেকট্রন এবং হোল একসঙ্গে ড্রিফট এবং ডিফিউশনে পার্টিসিপেট করছে। নেগেটিভলি চার্জ ইলেকট্রন আর পজিটিভলি চার্জ হোল ড্রিফট এবং ডিফিউশন করে এফেক্টিভ মোবিলিটি এবং এফেক্টিভ ডিফিউশন কোএফিসিয়েন্টের মাধ্যমে। এই ফেনোমেননটাকেই বলা হয় অ্যামবাইপোলার ট্রান্সপোর্ট। এখানে আমরা অ্যামবাইপোলার ট্রান্সপোর্টের জন্য যে এফেক্টিভ ডিফিউশন কোএফিসিয়েন্ট যেটাকে আমরা ডি ড্যাশ দিয়ে এবং এফেক্টিভ মোবিলিটি যেটাকে আমরা মিউ ড্যাশ দিয়ে ডিনোট করেছি সেই ফর্মুলাটা এখানে দেখানো হয়েছে, যেখানে ইলেকট্রন এবং হোলের ডিফিউশন কোএফিসিয়েন্টের মাধ্যমে আমরা ক্যালকুলেট করছি এফেক্টিভ ডিফিউশন কোএফিসিয়েন্ট, আর ইলেকট্রন এবং হোলের মোবিলিটির মাধ্যমে আমরা ক্যালকুলেট করছি এফেক্টিভ মোবিলিটি। আর অ্যামবাইপোলার ট্রান্সপোর্ট ইকুয়েশন হলো এই এফেক্টিভ ডিফিউশন কোএফিসিয়েন্ট এবং এফেক্টিভ মোবিলিটির মাধ্যমে ব্যবহার করে আমরা যে কন্টিনিউইটি ইকুয়েশন পাই সেই কন্টিনিউইটি ইকুয়েশনটা। এবার আমরা দেখব যে ডাইইলেকট্রিক রিল্যাক্সেশন টাইম কনস্ট্যান্ট। কোন নিউট্রাল সেমিকন্ডাক্টরের মধ্যে আমরা যদি হঠাৎ করে ডেল্টা পি পরিমাণ হোল ইনজেক্ট করি তাহলে সেই সেমিকন্ডাক্টরটা একটা সার্টেন টাইম নেয় সেই হোলটাকে পুরো সেমিকন্ডাক্টরের মধ্যে রিস্টোর করে সেই চার্জ নিউট্রালিটিটা বজায় রাখবার জন্য। সেই টাইমটাকেই বলা হয় হচ্ছে ডাইইলেকট্রিক রিল্যাক্সেশন টাইম কনস্ট্যান্ট, যেটাকে আমরা ডিনোট করছি টাউ ডি দিয়ে। তাহলে ডেফিনেশনটা কি? ডেফিনেশন হচ্ছে দ্য অ্যাভারেজ টাইম রিকোয়ার্ড to relax an excess charge and restore spatial neutrality. Tau d is equal to epsilon divided by sigma, যেখানে epsilon হচ্ছে মেটেরিয়ালের পারমিটিভিটি আর সিগমা হলো মেটেরিয়ালের কন্ডাক্টিভিটি। এখানে আমরা দেখিয়েছি যে কিভাবে আমরা ডাইইলেকট্রিক রিল্যাক্সেশন টাইম কনস্ট্যান্ট ক্যালকুলেট করতে পারি। এর জন্য আমাদের তিনটি ইকুয়েশনকে কনসিডার করতে হয়। এক হচ্ছে পয়সনস ইকুয়েশন, সেকেন্ড হচ্ছে ওহমস ল, থার্ড হচ্ছে কন্টিনিউইটি ইকুয়েশন। এই তিনটি ইকুয়েশনকে সাইমালটেনিয়াসলি সলভ করলে আমরা মেটেরিয়ালের ডাইইলেকট্রিক রিল্যাক্সেশন টাইম কনস্ট্যান্ট ক্যালকুলেট করতে পারি। পুরো ক্যালকুলেশনটাই এই স্লাইডে দেখানো হয়েছে। নেক্সট পার্ট অফ দিস টপিক উইল কাম সুন। If this content is useful, please put a like and share it with others. And if you want to get such videos like this, please subscribe my YouTube channel Electronics Made Easy with Shomabu. And for any suggestions or for any queries, you are most welcome to comment. Thank you for watching this.